আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে বুদ্ধি প্রতিবন্ধিতা সম্পর্কে পড়াবো। তোমরা এই অধ্যায় থেকে এর আগে আরো দুইটা লেকচার দেখেছো। আজকে তৃতীয় লেকচারটা একটু মনোযোগ দিয়ে শুনো। বুদ্ধি প্রতিবন্ধিতা আমরা ইংরেজিতে বলছি ইন্টেলিজেন্স রিটার্ডেশন। আমরা জানি বুদ্ধি কি। বুদ্ধি হচ্ছে একটি ক্ষমতা, একটি মানসিক ক্ষমতা, যার সাহায্যে আমরা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে পারি, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে পারি এবং পরিবেশের সাথে যথোপযুক্তভাবে উপযোজন করতে পারি। তাহলে বুদ্ধিহীনতা, প্রতিবন্ধিতা কি? বুদ্ধি প্রতিবন্ধিতা মানে হচ্ছে বাধা। তাহলে বুদ্ধির এই বৈশিষ্ট্যগুলো, এই ক্ষমতাগুলো যখন বাধার সম্মুখীন হবে তখনই হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা হবে। বুদ্ধি প্রতিবন্ধিতা এটা একটা বিকাশমূলক ত্রুটি, অর্থাৎ একটা শিশু যখন বড় হতে থাকে তার শারীরিক বিকাশের পাশাপাশি তার মানসিক বিকাশ হয়। বুদ্ধি প্রতিবন্ধিতা মানসিক প্রতিবন্ধিতাও বলে, সমার্থক শব্দ। তো যখন বিকাশের ত্রুটি হয় তখন মানসিক বিকাশের ত্রুটি হয়, ফলে বুদ্ধির ত্রুটি হয়, বুদ্ধি কম হয়, বুদ্ধি নিম্নমানের হয়। তারপর তারা অভিযোজনমূলক আচরণ করতে পারে না, তাদের আচরণগত সমস্যা হয়, তাদের সামাজিক শারীরিক অদক্ষতা দেখা দেয়, ফলে তারা যথোপযুক্ত আচরণ করতে পারে না। তাহলে বুদ্ধিহীন প্রতিবন্ধকতাটা এটা একটা ত্রুটি হিসাবে আমরা দেখছি। তো বুদ্ধি প্রতিবন্ধকতা শব্দটা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন শব্দ ব্যবহার করেছে। আগে আমরা জেনে নেই কি সেগুলো। হুয়ের মতো এই বুদ্ধি প্রতিবন্ধিতাকে তারা বলছেন মেন্টাল সাবনর্মালিটি, মানসিক অস্বাভাবিকতা। আবার এপিএ, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তারা বলছেন মেন্টাল ডেফিসিয়েন্সি, মানসিক প্রতিবন্ধকতা। আবার অনেকে এটাকে বলেন মেন্টাল রিটার্ডেশন। আমাদের মনোবিজ্ঞান বইগুলোতে আছে ইন্টেলিজেন্স রিটার্ডেশন, অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধিতা। বাংলাদেশের মোট জনসংখ্যার 3% বুদ্ধি প্রতিবন্ধী রয়েছে। আমরা জানি যে বুদ্ধি প্রতিবন্ধীরা পরিবারের, সমাজে, রাষ্ট্রে বোঝা হয়ে থাকে। তাদের একটা এরকম শিশু জন্ম নিলে সেটা পরিবারের, সমাজের শিশু বোঝা হয়ে থাকে। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে বুদ্ধি প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ না করে। এরপরে আমরা আসি, তাহলে বুদ্ধি প্রতিবন্ধিতা যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে বুদ্ধি প্রতিবন্ধিতা কি, তাহলে আমরা একটা সংজ্ঞা আকারে এটাকে উপস্থাপন করতে হবে। সংজ্ঞা আকারে আমরা বলতে পারি বুদ্ধি প্রতিবন্ধিতা বলতে বোঝায় কোনো শিশু বা ব্যক্তির বুদ্ধিবৃত্তিমূলক কাজে গড়ের চেয়ে কম দক্ষতা থাকা, সমাজে খাপ খাইয়ে চলার অক্ষমতা এবং কোনো উপযোগী আচরণ করতে ব্যর্থতা। অর্থাৎ এই দক্ষতাগুলো যদি তাদের মধ্যে না থাকে, বুদ্ধি কম হয়, সবার সাথে অ্যাডাপ্টেশন করতে না পারে, অভিযোজন করতে না পারে, উপযোগী আচরণ করতে না পারে, তাহলে তাদেরকে, ওই শিশুটাকে বা ওই ব্যক্তিকে আমরা বলবো বুদ্ধি প্রতিবন্ধী। তারপরে বুদ্ধি প্রতিবন্ধিতার কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন বুদ্ধিগত বিষয়ে তাদের সীমাবদ্ধতা রয়েছে। তাদের সাধারণত দেখা যায় যে তাদের আইকিউ 70-এর নিচে থাকে। তাদের বুদ্ধিগত বিষয়টা তাদের বয়সী স্বাভাবিক শিশুদের চেয়ে কম থাকে। কোনো বিষয়ে শিখতে না পারা, কিছু কিছু বিষয় তাদের অনেক প্রশিক্ষণ দিয়ে শেখানো যায়, আবার কোনো বিষয় আছে তাদেরকে শেখানো যায় না। অনেকে নিজের কাজ করতে পারে না, অনেকে আছে যে কারো না কারো সাহায্য ছাড়া নিজের কাজ করতে পারে না। বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগগুলো আমরা পড়বো, তখন দেখতে পারবো যে কিছু কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছে যে তারা একেবারেই নিজের কাজ নিজে করতে পারে না। প্রচলিত লেখাপড়ার সমস্যা তাদের রয়েছে। আমাদের যেরকম প্রতিটা ক্লাসের জন্য বই আছে, একটা প্রচলিত নিয়ম নীতি আছে, কোন ক্লাসে কতটুকু পড়ানো হবে, কিন্তু দেখা যায় তারা যেহেতু তাদের বয়সী শিশুদের চেয়ে নিম্ন বুদ্ধি সম্পন্ন, সেজন্য তারা প্রচলিত শিক্ষা গ্রহণ করতে পারে না। তাদের জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন রয়েছে। তাদের দীর্ঘমেয়াদী স্মৃতির তুলনায় স্বল্পমেয়াদী স্মৃতির শক্তি দুর্বল হয়ে থাকে। তারপরে উচ্চমানের জ্ঞানগত দক্ষতা কম, সাধারণ জ্ঞানী ওদের কত উচ্চমানের দক্ষতা তো কমই হবে। ভাষাগত দক্ষতায় পিছিয়ে থাকে। সাধারণত দেখা যায় ওদের বয়সী বাচ্চারা যে কত কথা বলে, কত শব্দ ভান্ডার ওদের অনেক বেশি, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে ভাষাগত
ক্ষেত্রে তারা ওই বাচ্চাদের সাথে, ওদের সমবয়সী বুদ্ধিমান বাচ্চাদের সাথে তারা অতটা কমিউনিকেট করতে পারে না। তারপরে দেখো, নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না, নিজেদের ভালো মন্দ তারা ওরকম বুঝতে পারে না। কোনটা বিপদ, আগুন, কোনটা পানি, কোথায় গেলে বিপদ হবে, এই বিষয়গুলো তারা বুঝতে পারে না। ব্যক্তিত্বে সমস্যা দেখা দেয়। অনেক সময় দেখা যায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা তো অনেক কিছুই পারে না, কারোর সাথে মিশতে পারে না, কারো ওদের বন্ধু না, সব কিছুতেই তারা দুর্বল। এর ফলে ওদের মধ্যে ব্যর্থতা বা হতাশা দেখা দেয়। তো হতাশার ভোগে বলে তাদের মধ্যে ব্যক্তিত্বেও সমস্যা দেখা দেয়। তারপরে প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা স্বাভাবিক জীবনযাপনে তাদেরকে উপযোগী করে তোলা যায়। বারবার শিক্ষা দিয়ে একই জিনিস বারবার করিয়ে করিয়ে তাদেরকে কিছুটা শিক্ষা দেওয়ার উপযোগী করে তোলা যায়। তাহলে আমরা বুদ্ধি প্রতিবন্ধিতার এই বৈশিষ্ট্যগুলো দেখি। এবার আসো বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগ। এই বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্যগুলো অনুধাবনমূলক প্রশ্নে আসে, যে বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্যগুলো লিখো, এরকম এটা জ্ঞানমূলক প্রশ্নে আসে। শ্রেণী বিভাগটা খুব ইম্পর্টেন্ট সিকিউ প্রশ্নের জন্য। এটা খুব ভালো করে বুঝতে হবে। একটা বর্ণনা দিয়ে হয়তো আমাকে আইডেন্টিফাই করতে হবে এই বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগের কোন শ্রেণীতে আমার উদ্দীপকের ব্যক্তি শিশুটি পড়ে। বুদ্ধির প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগ অনেকে অনেক রকম করেছে, তবে আইকিউর উপর ভিত্তি করে বা বুদ্ধাঙ্কের উপর ভিত্তি করে 4 ধরনের শ্রেণী বিভাগটাই সবচেয়ে বেশি প্রচলিত, এবং এই শ্রেণী বিভাগটা নিয়ে আমি আলোচনা করব। 4 ধরনের শ্রেণী বিভাগে হচ্ছে মৃদু, মধ্যম, গুরুতর, চরম। মৃদু, মধ্যম, গুরুতর, চরম। আইকিউর উপর ভিত্তি করে যেহেতু হচ্ছে, তাহলে এটা দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি কোন জিনিসগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে। মৃদু বুদ্ধি প্রতিবন্ধী যারা, তাদের আইকিউ হচ্ছে 51 থেকে 69। বুদ্ধি প্রতিবন্ধীদের আইকিউ হচ্ছে 70-এর নিচে। আমরা একটু আগেও বলেছি, সেই জন্য মৃদু বুদ্ধি প্রতিবন্ধী যেহেতু তারা প্রতিবন্ধীরা, এদের হচ্ছে আইকিউ 51 থেকে 69। আর এদের MA দিয়ে আমি বুঝিয়েছি মেন্টাল এজ। এদের মানসিক বয়স হচ্ছে 8 থেকে 11 বছর বয়সের শিশুদের মতো। তার বয়স যতই হোক, তার 8 থেকে 11-র মধ্যেই তার মানসিক বয়সটা সীমাবদ্ধ থাকবে। এদেরকে আখ্যায়িত করা হয় শিক্ষা লাভের যোগ্য, এডুকেবল। অর্থাৎ এদেরকে যদি শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে তারা শিক্ষা লাভ করতে পারে। এছাড়াও এই মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের চেনার জন্য কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করছি। সেই পয়েন্টগুলো দেখেই বুঝতে পারবে যে এরা হচ্ছে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। যেমন এরা ভালো মন্দের বিচার ক্ষমতা কম, ভালো স্বাভাবিক না কিন্তু কিছুটা কম। সাধারণত শারীরিক বৈকল্য থাকে না। মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের শারীরিক ফিজিক্যালি কোনো ত্রুটি থাকে না, থাকলেও ওটা অতটা বিবেচ্য নয়। সামান্য পড়তে, লিখতে ও অঙ্ক করতে পারে। তাদেরকে শিক্ষা দিলে সেখানে অঙ্ক হিসাব বিকাশ লিখতে পড়তে তারা পারে। খেলাধুলা ও গান বাজনা করতে পারে তারা। বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করা যায়। তাদেরকে চাকরি করে নিজের কাজ নিজে করতে পারবে, এবং সেভাবে তাদেরকে কোনো একটা কাজে ইনভলভ করে তারা নিজেরাই নিজেদের কাজকর্ম করতে পারে। কিছুটা দায়িত্বপূর্ণ ভাবে জীবনযাপন করতে পারে। তারা বিবাহ করতে পারে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারে, এবং দায়িত্ব নিয়ে পরিবারের দেখাশোনা এই কাজগুলো তারা করতে পারে। আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে উন্নতি করা সম্ভব। তাদের যদি গান বাজনা করে, মজা করে, মিউজিকের সাহায্যে বিভিন্ন আনন্দময় পরিবেশে নিয়ে গিয়ে এরকমভাবে যদি শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে উন্নতি করা সম্ভব। মৃদু বুদ্ধি প্রতিবন্ধীরা মোটামুটি সমাজে মানিয়ে চলতে পারে কিছুটা ভালো। এবার আসো মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী। এদের আইকিউ হচ্ছে 36 থেকে 50, আর মানসিক বয়স হচ্ছে 4 থেকে 7 বছর। এদেরকে প্রশিক্ষণ লাভের যোগ্য বলে আখ্যায়িত করা যায়, অর্থাৎ এরা ট্রেনেবল। এদের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এদের বাকশক্তি ও শারীরিক দক্ষতা, জড়তা দেখা যায়। শিশুসুলভ ভাষা ব্যবহার ও ত্রুটিপূর্ণ উচ্চারণ করে। কিছুটা পড়তে ও লিখতে পারে। শিক্ষণ প্রক্রিয়া অত্যন্ত স্লথ ও কষ্টসাধ্য, অর্থাৎ ওদেরকে বারবার শেখাতে হয়, তারপরেও খুব
আস্তে খুব স্লো লার্নার, ওরা অনেক কষ্ট করে শেখাতে হয়। চেহারায় কিছু বোকা বোকা ভাব থাকে। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক দক্ষতার কিছুটা উন্নতি করা যায়। প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভরশীল করে গড়ে তোলা যায়। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা উপার্জনশীল করে তোলা যায়। তাহলে এইখান থেকে আমরা দেখলাম যে মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের তুলনায় মধ্যম বুদ্ধি প্রতিবন্ধীরা আর একটু খারাপ। তাদের আইকিউ রেঞ্জও খারাপ, একটু কম, এদের মানসিক বয়সও কম, হ্যাঁ, এদের বাকশক্তি এবং শারীরিক দক্ষতা জড়তা থাকে, যেখানে মৃদুদের থাকে না। হ্যাঁ, তারপরে এরা শিশুসুলভ ভাষা ব্যবহার করে, তুতলিয়ে কথা বলে, ত্রুটিপূর্ণ উচ্চারণ এদের। হ্যাঁ, এরা কিছুটা পড়তে লিখতে পারে, অনেক বারবার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এদেরকে শেখানো যায়। আর এদের চেহারায় কিছু বোকা বোকা ভাব থাকে। এই পয়েন্টটা দেখে, এগুলো দেখে, আইকিউ দেখে, ধরো করিমের আইকিউ 45, হ্যাঁ, তার চেহারায় কিছুটা বোকা বোকা ভাব রয়েছে। অনেক বারবার তাকে ট্রেনিং দিয়ে দিয়ে তারপরে তাকে কোনো কিছু শেখানো যায়। এইগুলা দেখে বুঝতে পারবা যে উদ্দীপকের যে করিম সে হচ্ছে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলোর দিকে একটু ভালো করে দেখো। তারপর 3 নম্বর আসো গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী। এদের আইকিউ হচ্ছে 20 থেকে 35। এখানে ধরো 36 থেকে শুরু, এখানে 35 শেষ। 20 থেকে 35। এদের মানসিক বয়স 4 বছর। এদেরকে আখ্যায়িত করা হয় পরনির্ভরশীল প্রতিবন্ধী হিসাবে। পরনির্ভরশীল, ডিপেন্ডেবল। হ্যাঁ, এরা কেমন দেখো, এদের অন্য আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো যেমন শারীরিক অক্ষমতা থাকে, বিকলাঙ্গতা থাকে, বাক বিকাশে বেশ বাধা থাকে, কথা বলার ক্ষেত্রে তাদের অনেক বাধা, স্পষ্টভাবে কথা বলতে পারে না, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গে কোনো কিছু ডিসেবল থাকে। তারপরে ভাষার বিকাশ, বুদ্ধিবৃত্তিমূলক বিকাশ যথেষ্ট কম। ভাষার বিকাশ কম, বুদ্ধিবৃত্তি বিকাশ এদের চেয়ে, মৃদু মধ্যমের চেয়ে এদের অনেক আরো কম। তারপরে নিজেরা নিজেদের যত্ন নিতে পারে না, অন্যের সাহায্য ছাড়া, যেহেতু পরনির্ভরশীল সেজন্য অন্যের সাহায্য ছাড়া নিজের যত্ন নিতে পারে না। দৈনন্দিন সাধারণ কাজকর্মে অন্যের সাহায্য নিতে হয়। শব্দ উচ্চারণে অস্পষ্টতা থাকে। তারপরে দীর্ঘকালীন, হ্যাঁ, এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে পরনির্ভরশীল ও স্বনির্ভরশীল করে তোলা যায়। আর এটা হচ্ছে দীর্ঘকালীন প্রশিক্ষণের মাধ্যমে এদের পরনির্ভরশীলতা আংশিকভাবে কমানো যায়। পুরোপুরি কমানো যায় না, আংশিকভাবে কমানো যায়। অত্যন্ত সরল পেশার গ্রহণে উপযোগী করা যায়। সরল পেশা, যেমন কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো চেঞ্জ নাই, একই কাজ করতে হয় বারবার, সেই ধরনের ক্ষেত্রে এদের পেশা দেওয়া হয়, এমন ধরনের পেশা দেওয়া হয় যাতে তারা কোনো ক্রিয়েটিভিটি নেই, একঘেয়েমি, একই রকম কাজ, সেইভাবে তাদেরকে গ্রহণ করা যায়। তারপর আমরা আসি 4 নম্বর শ্রেণী বিভাগ, চরম বুদ্ধি প্রতিবন্ধিতা। চরম 4 নম্বর, একেবারে বেশি খারাপ অবস্থা। এদের আইকিউ হচ্ছে 20-এর নিচে। এদের মানসিক বয়স 2 বা 2.5 বছর, শিশুদের মতো। হ্যাঁ, এদেরকে বলা হয় আজীবন পরনির্ভরশীল নামে আখ্যায়িত করা হয়। তাহলে এই পয়েন্টগুলো যেগুলো আন্ডারলাইন করেছে, এগুলো তোমরা খুব ভালোভাবে কি করে চেঞ্জেসটা দেখবে, কি কি চেঞ্জ। আর এছাড়াও এদের আইডেন্টিফাই করার জন্য আরো কিছু বৈশিষ্ট্য আছে এদের, যেমন এরা জীবন ধারণের জন্য ন্যূনতম কার্যাবলী করতে পারে না। এরা কোনো কাজে, এই 3 ধরনের, তাও আমরা দেখলাম যে প্রশিক্ষণের মাধ্যমে, দীর্ঘকালীন প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা কর্মশীল করা যায়, কিন্তু চরম বুদ্ধি প্রতিবন্ধীদের কোনো নিম্নতর, একেবারে সাধারণ কোনো কার্যাবলী ওদের করতে পারে না। মনোজগতের বিকাশ খুবই সীমিত। আইকিউ যেহেতু 20-এর নিচে, অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়। বিকলাঙ্গতার শারীরিক বিকাশের অস্বাভাবিকতা এদের মধ্যে থাকে। মুখ বধিরতা ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গুরুতর ত্রুটি থাকে এদের মুখ বধিরতা এবং স্নায়ুতন্ত্রের, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি, মেরুরজ্জু এবং মস্তিষ্ক নিয়ে গঠিত, মস্তিষ্কের ত্রুটি এদের গুরুতর থাকে। তারপরে ক্ষীণ স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবে এদের অকাল মৃত্যু হয়। এদের স্বাস্থ্য, যেহেতু শারীরিক বিকলাঙ্গতা থাকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গুরুতর ত্রুটি থাকে, সুতরাং সেই কারণে তাদের স্বাস্থ্য ভালো থাকে না। তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এই জন্য এই ধরনের চরম বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা খুব বেশি দিন বাঁচে না। তাহলে আমরা এই বুদ্ধি প্রতিবন্ধিতা 4টা শ্রেণী বিভাগ দেখলাম। উদ্দীপকগুলো কিন্তু এভাবেই আসে। হ্যাঁ, ধরো করিমের বয়স এত,
সে তার সমবয়সীদের সাথে খেলতে পারে না, মিশতে পারে না, বিভিন্ন ধরনের আছে। তোমরা এইখান থেকে বুঝতে পারবে, এই পয়েন্টগুলোর থেকে বুঝতে পারবে যে কোন শ্রেণী বিভাগের কথা বলা হয়েছে। তাহলে এই পয়েন্টের এই আইকিউ, মেন্টাল এইজ এবং এই বৈশিষ্ট্যগুলো দেখে বুঝতে পারবে যে উদ্দীপকে কোন বয়সী শিশুর কথা বলা হয়েছে। অনেক সময় দুইটা শিশুর কথাও বলা হতে পারে, একটা শিশু হয়তো মৃদু বুদ্ধি প্রতিবন্ধী, আরেকটা শিশু হয়তো চরম বুদ্ধি প্রতিবন্ধী, এরকম হতে পারে। তো আশা করি তোমরা বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগটা ভালোভাবে বুঝতে পেরেছ। আরেকটা পয়েন্ট নিয়ে আজকে একটু আলোচনা করি, সেটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধীদের চেনার উপায়। বুদ্ধি প্রতিবন্ধীদের আমরা কিভাবে চিনব যে এই শিশুটা বুদ্ধিমান না এই শিশুটা বুদ্ধি প্রতিবন্ধী, তাদের চেনার কিছু উপায় আছে, কৌশল আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। 1 নম্বর, যেমন স্বাভাবিক গড় নিম্ন বুদ্ধি। স্বাভাবিক বুদ্ধি প্রতিবন্ধীদের আইকিউ হচ্ছে 70-এর নিচে, তাহলে স্বাভাবিক শিশুদের যে আইকিউ আছে তার চেয়ে তাদের বুদ্ধি কম হয়ে থাকে। তারপরে নিজের যত্ন নেওয়া, এরা নিজের যত্ন ভালোভাবে নিতে পারে না, যেমন তাদের যে নিজেদের জামা কাপড় পরা, টয়লেট ব্যবহার করা, নিজের কাজ নিজে করা, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখা, এই ধরনের কাজ তারা করতে পারে না। তারপরে 3 নম্বর দেখো, যোগাযোগের দক্ষতার অভাব, তারা কমিউনিকেট করতে পারে না। হ্যাঁ, তাদের আচরণগত বৈকল্যতার কারণে সমবয়সীদের সাথে, আশেপাশের পরিবারের লোকজনের সাথে, প্রতিবেশীদের সাথে তারা ভালোভাবে কমিউনিকেট বা যোগাযোগ রক্ষা করতে পারে না, সেই জন্য তাদের বন্ধুত্ব হয় না। হ্যাঁ, মানুষের সাথে আচরণ ভালোভাবে বুঝতে পারে না, তাদের কথা তার কথা কেউ বুঝতে পারে না, সেই কারণে তাদের যোগাযোগের দক্ষতার অভাব থাকে। তারপরে হচ্ছে গৃহকর্মে দক্ষতা বা বাড়ির কাজে, যেমন মোছামুছির কাজ হতে পারে, বাজার সদাইয়ের কাজ হতে পারে, হিসাবের কাজ হতে পারে, ছোট ভাই বোনদের দেখাশোনার কাজ হতে পারে। হ্যাঁ, বাসার যে সাধারণ যে টুকটাক কাজ আছে সেগুলো তারা করতে পারে না। ওই মৃদু মধ্যম কিছুটা পারে, পরে ওই গুরুতর চরমরা তো একেবারেই পারে না। অর্থাৎ শ্রেণী বিভাগ ভেদে এগুলো হয়ে থাকে। সমষ্টিক ব্যবহার, অর্থাৎ সোশ্যালাইজেশন আর কি, সামাজিকভাবে, যেমন মসজিদ মন্দিরে যাওয়া, দাওয়াতে যাওয়া, হ্যাঁ, হাট বাজার করতে যাওয়া, প্রতিবেশীদের বাসায় যাওয়া, যে তাদের সাথে কথা বলা, মেশা করা, এই ধরনের কাজ তারা করতে পারে না। তারপরে আত্মপরিচালনা হচ্ছে নিজেকে পরিচালনা করা। অনেক সময় তারা কি করতে পারে, নিজেকে পরিচালনা করতে পারে না, কোন জায়গা কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ, এই জিনিসগুলো তারা বুঝতে পারে না। ফলে অনেক সময় দুষ্ট লোকেরা তাদেরকে দিয়ে খারাপ কাজ করিয়ে নিতে পারে। অর্থাৎ নিজেকে যে সঠিকভাবে চালনা করবে, ভালো মন্দের দিকটা বুঝতে পারবে, এই জিনিসগুলো তাদের মধ্যে কম থাকে। স্বাস্থ্য ও নিরাপত্তা, সাধারণত স্বাস্থ্যগত কিছু স্বাস্থ্যবিধি আছে, সেই বিধিগুলো সম্পর্কে তারা সচেতন থাকে না। যেমন ধরো, ঠান্ডা লাগলে ঠান্ডা ধরতে হয় না, ঠান্ডা খেতে হয় না, এই জিনিসগুলো তারা বুঝতে পারে না, স্বাস্থ্যবিধি তারা মেনে নিতে পারে না। নিরাপত্তা, যেমন আগুনের কাছে যেতে হবে না, আগুন নিয়ে খেলা যাবে না, হ্যাঁ, পানি যেখানে আছে সেখান থেকে দূরে থাকতে হবে, এই যে নিরাপত্তার বিষয়গুলো, হ্যাঁ, সেইগুলো তারা ভালোভাবে করতে পারে না। তবে শিক্ষা সংক্রান্ত কার্যাবলী, লেখাপড়াগুলো, যারা মৃদু মধ্যম তাদেরকে কিছু লেখাপড়া শেখানো যায়, গান বাজনা শেখানো যায়, প্রশিক্ষণের মাধ্যমে কাজ শেখানো যায়। কিন্তু যারা গুরুতর চালন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষা সংক্রান্ত কার্যাবলী খুব একটা ভালোভাবে তাদেরকে করানো যায় না, তাদের বয়সীদের তুলনায় তারা অনেক পিছিয়ে থাকে। কর্মকৌশল, ওয়ার্ক স্কিল, তাদের এই যে মৃদুদের দেখালাম আমরা যে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের স্বনির্ভর করা যায়, দায়িত্বশীল কাজ করতে পারে। মধ্যম মাত্রায় যারা, তারাও প্রশিক্ষণের মাধ্যমে পরনির্ভরশীল, স্বনির্ভরশীল করা যায়, বুদ্ধিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা উপার্জনশীল করা যায়। তবে গুরুতর চরম এদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কর্মতে অনেক সময় তারা করতে পারে না, একই রকমের কাজ যেটা শিখিয়ে দিলাম সেই কাজটাই সবসময় করবে, এই ধরনের কাজে ক্ষেত্রে তারা কিছু পারে মৃদু মধ্যম প্রতিবন্ধীরা, কিন্তু গুরুতর চরম প্রতিবন্ধীরা এই ধরনের কাজও ঠিকমতো করতে পারে না। তারপরে সামাজিক দক্ষতা,
সামাজিক দক্ষতা অর্থাৎ সমাজের নিয়ম কানুনগুলো মেনে চলা, মূল্যবোধগুলো, পারিবারিক নিয়ম নীতি মেনে চলা, নিয়ম কানুনগুলো জানা বুঝা, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সামাজিক যে ব্যাপার বিষয়গুলো, এগুলো বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা ভালোভাবে বুঝতে পারে না, সেজন্য সমষ্টিক আচরণও তারা ভালোভাবে করতে পারে না। তাহলে এই পয়েন্টসগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী কি না। যদি এই বৈশিষ্ট্যগুলো কোনো শিশুর মধ্যে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সে শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী। আশা করি আজকে বুঝতে পেরেছো। খুব সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন খুব সহজ প্রশ্ন আসে। হ্যাঁ, হয়তো একটা এখানে বললো কোন বুদ্ধি প্রতিবন্ধী, 2 নম্বরে হয়তো দিল যে করিমের বুদ্ধি প্রতিবন্ধিতা কোন মাত্রায়, করিম যে বুদ্ধি প্রতিবন্ধী শিশু কিভাবে তুমি চিনবে, হ্যাঁ তার সেটা বিশ্লেষণ করো, এরকম প্রশ্ন আসতে পারে। সুতরাং এই বুদ্ধি প্রতিবন্ধিতার উপর আরও অনেক আছে, বুদ্ধিবন্ধিতার কারণ আছে, বুদ্ধি প্রতিবন্ধীদের চিকিৎসা আছে। হ্যাঁ, সুতরাং সেগুলো নিয়ে আরেকটা ক্লাস করাবো আমি তোমাদেরকে। আশা করি আজকে যে টপিকসগুলো নিয়ে পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।